এরপরে এইভাবে তো যাইতেছে, ও জেলের ভিতরে, আমার সাথে কন্টাক্ট নাই। আর আমি তো মনে করেন ওই সময় আমার 12 ও বছর ছিল। এর মাঝখানে এই যে আমার যে ভাই জামিন পাইছে, ওই ভাই আমারে একদিন বলে, মানে ওর সাথে ওর মায়ের সাথে কথা হয়েছে, বরিশালে গেছিল আমার মামলা উঠানোর জন্য, এপিটোপিট দেওয়ার জন্য, মানে অনেক বোঝায় টোঝায় আমার ভাই, ওই যে ওই বড় ভাই বোঝায় টোঝায় ওর মারে ঢাকা থেকে বরিশাল নিয়ে যায়, তারপরে হচ্ছে মামলা ওঠানোর জন্য এপিটোপিট দেওয়ার জন্য রাজি করায়। তো রাজি করানোর পরে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য পরে হয়তো বা কি মনে করে উনি মামলাটা উঠাইতে চায়, যে যা হয়েছে হয়েছে, এখন তো উনি আমার সবসময় মামলা উঠাইতে চাইতো, কিন্তু কিভাবে উঠাইবে এটা তোর বুদ্ধিতে কাজ করে না, কারণ মামলা দেওয়াটা যত সহজ, উঠানো তো আর সহজ মামলাটা না। তো স্বাভাবিক কোনো মামলা না, তো উঠাইতে পারতেছিল না। ওই সময় আমার ভাই বলে যে আসলে তুমি জেলখানায় বলছো যে তোমার বউ নাকি অনেক ভালো, অনেক সাদা সিধা। অনেক সাদা সিধা, অনেক ইয়া, কিন্তু তোমার বউরে দেখলাম হচ্ছে আরেকটা ছেলে, মানে ওর একটা মামাতো ভাই ছিল বরিশালে, ওই মামাতো ভাইয়ের সাথে হচ্ছে ও ঘোরাফেরা করতো। আর ওর মা চাইতো কি সবসময় ও ওয়েস্টার্ন যে একটা ইয়া আছে না, ওই রকমের টাইপের চলাফেরা করাইতে, আর মানে এমনি মানে আগে যতটা আমি শান্তশিষ্ট ছিলাম, ও জেলে যাওয়ার 1-1.5 বছর পরে আমি একেবারে মানে উল্টা একটা মানুষ হয়ে গেছে, হুম। বেপরোয়া। তখন আমার ওই ভাই বলে যে তুমি হচ্ছে তো তোমার বউয়ের জন্য জেল খাটতেছো, আর ও হচ্ছে বাইরে পোলাপান নিয়ে আড্ডা দেয়, মজ মাস্তি করতেছে, তুমি আবার মনে করো যে ওই বউয়ের জন্য এত কষ্ট পাও, তুমি ওই বউয়ের এত প্রশংসা করো হাবি যাবে। তখন মানে কি একটা, মানে ভেতরে ফিলিংস হইতে পারে বলেন, যে আমি বউয়ের জন্য জেল খাটতেছি আর আমার বউ হচ্ছে বাইরে এই রকমের পোলাপান নিয়ে আড্ডা দেয়, প্রেম করে হাবি যাবি, মানে খুব কষ্ট লাগতো এই বিষয়গুলো। তারপরেও মনে করেন যে রাতের আধারে মনে করেন যে খাতা একটা মোড়া দিয়া, একটা খাতা পাঠাইছিল আমার ভাই, ওই খাতাটা মোড়া দিয়া মানে কান্না করতাম মানে অঝরে। কি করবো ভাই, আমারও তো বাঁচা লাগবে। একটা মানুষের ডিপ্রেশনে আমি জাস্ট মরে যেতেছিলাম, এমন কোনো মানুষ নেই যে আমার মানে মাথায় হাত দিয়ে অ্যাটলিস্ট সান্ত্বনা দিবে। উল্টো গালাগালি করার মানুষ অনেকে আছে, তো আমি যে জায়গায় শান্তি পাবো ওই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। প্রথমে আমার একটা আপু ছিল, মামা আমার, আর একটা মামাতো বোন, ওর ফ্রেন্ড মানে ওর মেয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা মারতাম। এভাবে মারতে মারতে আমারে দিছে আবার মনে করেন স্কুলে ভর্তি করে, তখন আমি 8-এ। তখন আমার 14+ বয়স হয়ে গেছে, 2 বছর তো মনে করেন, 1.5-2 বছর মাঝখানে আমার 12.5 বছরে গেছে, 14 বছর হয়ে গেছে। আমার ফেসবুক আইডি খুলছি না একটা, 14 হয় নাই, তখন 13.5 বছর 2-3 মাস হয়েছে এরকম। না 14 বছরের কাছাকাছি হয়ে গেছে। তুমি জেল থেকে বেরানোর কয়দিন আগের কাহিনী। পরে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে মনে করেন একটা ফ্রেন্ড সার্কেল গড়ছি, ওই জায়গায় কথাবার্তা বলি, ঘুরি ফিরি। তখন আমার সবার সাথেই আমি কথাবার্তা বলতাম, আর আগের মতো ওরকম ভোদাই কান্ত ছিলাম না। এখন আমার মা একটা গালি দিলে আমিও একটা গালি দেই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো মানুষ এরকম একটা মানুষটা দেখলেই বোঝা যায় যে সে কিরকম দেখে, মানে তার বৈশিষ্ট্য তার চেহারাই প্রকাশ পায়। তখন আমি ভাবি যে আসলে আমি হয়তো বা জেলখানায় আছি ও ডিপ্রেশন কাটানোর জন্য এরকমের কিছু করেছে, মানে ওর তো ওর তুমি প্রতি ডিপ্রেশনের কথা তুমি বুঝতেই পারছো। ওর প্রতি আমার কখনোই কোনো অভিযোগ হয় না, মানে ও যাই করে অন্যায় করলেও আমার কেন জানি মনে হয় যে ও হয়তো বা কোনো একটা কারণ আছে এর পেছনে, মানে কখনোই আমি ওকে না, ওর ওই সংসারে রকমের থাকলে আমি জীবনে কোনো অন্যায় করিনি, ওটা ভাববে হুম, কিভাবে? মানে এটা আমার বিশ্বাস হইতো না, কেন জানি। তারপরে এইভাবেই চলতেছে, আমি তারপরেও খুব কষ্ট পাই, যেহেতু এমন একটা মানুষ এই কথা বলছে, যে মানুষকে আমি তার সাথে যতদিন থাকছি কখনো তাকে মিথ্যা কথা বলতে জানি দেখি নাই, কেউ মিথ্যা কথা বলতে ইয়া করে নাই। আর ওই ভাইটা আমাকে কখনো চিনে নাই জানে নাই, কিন্তু জেলখানায় পরিচয়। এরপরে জেল থেকে বের হয়ে মনে করেন যে আমার জন্য খাবার পাঠাইতো, আমার জন্য টাকা পাঠাইতো, আমার জন্য খাতা বালিশ কম্বল এগুলা পাঠাইতো, কেউ অপরিচিত মানে মানুষের জন্য এত কোনো কিছু জিরো করে? স্বার্থ, জিরো স্বার্থ, কোনো স্বার্থ নাই, জিরো স্বার্থ ছাড়া। আবার মনে করেন যে ওর মা বা ওর মাকে ওকে মামলার এপিঠ ওপিঠ দেওয়ার জন্য ওই ইয়ার থেকে, মানে ঢাকা থেকে বরিশাল নিয়ে আসা, আমি কোনো তারপরে আমার মামলা সংক্রান্ত বিষয় ছিলাম না, মায় আমারে না নিয়েও 2 বার গেছিল বরিশালে। হ্যাঁ, আবার আমার ভাইয়ের সাথে রেগুলার কথা বলা এই রকমের, মানে কোনো স্বার্থই ছিল না আজ অব্দিও, কোনো স্বার্থের জন্য। এই যে জেলখানা থেকে বের হয়েছে এখন কথাবার্তা হয়, এরপরেও কখনো কোনো স্বার্থের জন্য ওই মানুষটা মানে কিছু করে নাই গো। আচ্ছা, আমার ভাই যখন ওর মায়ের সাথে কথা বলে এপিঠ ওপিঠ দিল, ওই সময় একটা শর্ত দেয় যে আমি জেলখানা থেকে বের হতে পারবো, ওই কিন্তু যে আমার না নিয়ে যে 2 বার গেছে, এর মাঝে একবার। হ্যাঁ, মানে আমি জেলখানা থেকে বের হব এই জন্য ওর মা মামলা উঠাই নিবে, কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পরে নাকি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবো না, কোনো মানে আমি কথা বলতে জানবোই পারবো না। না যে ও হইলো যে জেল থেকে ও ও বেরিয়েছে। জানবেই না যে আমি বের হয়েছে, এরকমের টাইপের একটা নাকি চুক্তি সই হয়। তো চুক্তি সই হওয়ার পরে আমি তখন রাজি হই, এখন আমার তো বের হতে হবে, আমি বলি আচ্ছা ঠিক আছে। কিন্তু এই মামলার এপিঠ ওপিঠ দেয়, এরপরেও আর কোনো জামিন হয় না, মানে জামিন কোনোভাবেই হইতেছে না। মানে মামলা একজন করছে, সে মামলা উঠাই নিতে চাইতেছে, তারপরেও মানে মামলার জামিন দেয় না। তখন আমি খুব হতাশ হয়ে যাই যে আসলে কি করব, কি করা যায়।
এরপরে বেশ কিছুদিন যায়, মোটামুটি আচ্ছা, তিন আমার চার পক্ষ মাসের মতো। থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা মেসেজ, মানুষের প্রতি খুব রাগ হইলেও কখনো মামলা জিনিসটা করতে যাবেন না। কারণ এই মামলা করার পরে যারা মামলা আপনারা যারা করবেন তারা নিজেরা অপস্তাইবেন। এই বাংলাদেশের সরকার এত বাজে আর এই বাংলাদেশের আইন ব্যবস্থা এত বাজে যে মামলা যে করে সেও পস্তায়, মামলা যে খায় সেও পস্তায়। হ্যাঁ, আর বাংলাদেশের আইনটা আসলে কেমন অদ্ভুত একটা আইন। আমারে যে জেলখানায় নিল, ওর পেটে বাচ্চা ছিল, মানে কোনো তদন্তও করে নাই, কোনো জিজ্ঞাসাও করে নাই। মাঝখানে যে আমি 2টা বছর জেল খাটলাম, কেন জেল খাটলাম একটাবার তো মানে মামলা লেখার সময় আমার জিজ্ঞানো উচিত ছিল। বা আমি যখন জেলখানায় গেলাম কিভাবে কি হইলো আসলে বিষয়টা, কে দোষী কে দোষী না, এখন মানে বিষয়টা তো তদন্ত করে তারপর যে দোষী তাকে মানে শাস্তি দেওয়া উচিত। কিন্তু এই তদন্ত করতে করতে যদি 2 3 4 বছর 5 বছর লাইগা যায়, তাহলে 12 বছর যদি এক যুগ যদি পার হয়ে যায় তাও সরকারের কিছু আসে যায় না, একটা মানুষের জীবন শেষ। মানে এই আইনগুলা খুবই অদ্ভুত লাগছে আমার। তো এরপরে মোটামুটি 2 বছর হয়ে গেল আমার জেল খাটা। এরপরে হচ্ছে হুট করে একদিন আমার হচ্ছে ওই ভাই মিলায়, তারপরে হচ্ছে আমার শাকিল ভাই সবাই যায় ও হচ্ছে বরিশালে 2 বছর পরে। যাওয়ার পরে একটা জামিন ধরে, মানে ভালো একটা উকিল ধরে। ধরার পরে একটা কন্ট্রাক্ট দেয় যে আমাদের জেল থেকে বের করে দেবে, এত টাকা হচ্ছে কন্ট্রাক্ট হয়েছে, 50,000 না 60,000 টাকা কন্ট্রাক্ট হয়েছিল। হওয়ার পরে মানে আমার ভাইয়ের হাতে তো টাকা পয়সা ছিল না, পরে কিছু টাকা পয়সা জোগাইছে, জোগানোর পরে বরিশাল গেছে। যাওয়ার পরে হচ্ছে একটা উকিল ধরে। ধরার পরে আমার জামিনের জন্য আবেদন করে, পরে না আমার জামিন হচ্ছে মানে এর মধ্যে তো কত ওকালতনামা আছে, সই করছি, কিন্তু কখনো জামিন হয় না। এই জন্য ওই ওকালতনামা ও সই করে দিয়ে আমি নিরিবিলি আছি, যে জামিন হইবে না আমি জানি। তো এইভাবে আসি, হুট করে একদিন আমারে ডাক দিল। আমি ভাবছি যে হয়তো বা কোনো জিনিসপাতি পাঠাইছে, হয়তো বা ওই বড় ভাই নাইলে আমার নিজের মানে ভাই। 2 বছর পরে মানে কতটা ইমোশনাল ব্যাপার, একটু মনোযোগ দিয়ে পরে শুনবেন। হুট করে আমারে হচ্ছে ওই জামিনের কাগজের যে ওকালতনামায় সই করছি তার 3 দিন পরে আমারে ডাকছে। ডাকার পরে এখন বলতেছে তোমার জামিন হয়েছে। আমি মানে মনে করছি মানে এর আগে একদিন এরকমের হয়েছিল, মানে রাকিব নামের একজনের জামিন হয়েছে। পরে আমি তো মনে করেন যে সেই উৎসাহ নিয়ে গেছে, পরে বলতেছে যে না, এই রাকিব হচ্ছে উজিরপুরের, মানে বরিশালের উজিরপুরের রাকিব। তখন পিতার নাম মিলে না। আচ্ছা, গেল। তারপরে ওই তখন যখন আমার রাকিবউদ্দিন শাহ নামে ডাকলো, তখন আমি গেছি। যাওয়ার পরে এখন আমি মনে করতেছি এটাও ভুল। পরে কইতেছি পিতার নাম কি, বলতেছে শহীদুল। তখন আমি বললাম কি আমি, পরে বলতেছি দেখেন তো ঠিকানা কোথায়, তখন বলতেছে নাটোর। তখন তো আমি মানে বিশ্বাসই করতে পারতেছি না কি আমার জামিন হয়েছে। পরে সেই দিন হচ্ছে করলাম ওই বিকেল বেলা, হ্যাঁ, না বিকেলবেলা জামিনের কাগজ পাইছি, সকালবেলা বের করে দেবে জেলখানা থেকে। তো সেই দিন রাতে কি আর ঘুম হয়, সেই দিন রাতে কোনো ঘুম নাই গো। পরে হচ্ছে সকালবেলা জেলখানা থেকে বের হব, প্রসেস করে কাগজ টাগজ সব কিছু রেডি করতে করতে মোটামুটি দুপুর হয়ে গেল। এখন দুপুর হওয়ার সময় এখন আমার পরনে একটা প্যান্ট ছিল। আর যে সময় জেলখানায় গেছিলাম ওই সময় একটা বেল্ট, সবাই পরে, আমারও একটা ভালো বেল্ট ছিল। কিন্তু যে সময় জেল থেকে বের হলাম, কোমরের মধ্যে একটা দড়ি বেঁধে তারপরে হচ্ছে জেলখানা থেকে বের হলাম। আর ওইখানে হচ্ছে মোবাইল ছিল, জেলখানায় যে সময় ঢুকে মোবাইল ছিল, তারপরে হচ্ছে 17-18 হাজার টাকা ছিল। ওই টাকাগুলো ওর মায়ের হাতে দিয়েছিলাম জেলখানায় যাওয়ার আগে। তারপরে কিছুই নাই গো আমার কাছে। পরে জেলখানা থেকে বের হইলাম, বের হয়ে একটা মানুষের ফোন নিলাম। নেয়ার পরে হচ্ছে ওই সময় রেদন ভাই আমার রিসিভ করতে গেছিল। যেই ভাইয়ের সাথে ও জেলে 9 মাস হ্যাঁ, ছিল। ওই ভাই মূলত আমারে বের করলো কিন্তু। তো ওই ভাই হচ্ছে আমারে রিসিভ করতে গেছে। যাওয়ার পরে বের হয়ে ভাইরে জড়াইয়া ধরলাম যে ভাই অবশেষে জামিনটা হইলো তাইলে। তখন ওই বড় ভাই তার বাসায় নিয়ে গেল। যাওয়ার মানে পরে এই এতদিন পরে ওর গাড়ি ঘোড়া স্বাভাবিক পৃথিবী দেখতে পায়। তখন হচ্ছে আমি বলি যে এখন তাহলে কি করবো, বলতেছে এখন কোনো দেরি করা নাই গো, এখন তো মন চাচ্ছে যে তুমি 2 1 দিন এখানে থাকো, কিন্তু থাকার দরকার নাই গো, তুমি এখন যাও তোমার বাবা মায়ের কাছে আগে যাও, যায় কথাবার্তা বলো। একটা স্বাভাবিক পরে আমার ওই বড় ভাই আমার একটা মোবাইল দেয়, বাটন ফোন। ওই মোবাইলটা দেয়, দেওয়ার পরে বলতেছে এখানে একটা, এই বেচারাটার কিন্তু কোনো স্বার্থ নাই। পরে একটা সিম কার্ডও দেয়, বলে যে তুমি একটু যোগাযোগ করতে পারবা, রাস্তাঘাটের ব্যাপার, বরিশাল থেকে নাটোরে আসবো। পরে ওই সিমে কিছু টাকা উঠায় দেয়, দেওয়ার পরে আমার এই গাড়ি ভাড়া টাড়া সবকিছু দিয়ে দেয়। পরে আমি হচ্ছে গাড়িতে উঠা হচ্ছে আমার ভাইরে তো আগেই কল দিয়ে বলছে যে জামিন হয়েছে, আমি আসতেছি। পরে আমি হচ্ছে বাসায় আসলাম। বাসায় বাসায় আসার পরে মানুষ তোমারে কিভাবে ভূত দেখার মতো চমকায় যায় না? মানে ওই সময় যে আমি জেলখানা থেকে বের হয়েছি 2টা বছর পরে, রাস্তাঘাট লাইট দেখতেছে, কত মানুষ চলাচল করতেছে, গাড়ি ঘোড়া অটো রিক্সা, কত কিছু দেখতেছি। মানে এই জিনিসগুলো মোটামুটি ভুলাই গেছিলাম যে পৃথিবীটা এইরকমের। মানে আপনার যারা জেলে কখনো যান না এই জিনিসগুলো আসলে বুঝবেন না। মানে কি অদ্ভুত একটা ফিলিং। তো জেল
জেলখানা থেকে বের হয় আমি বাসায় আসলাম, এরপরে কি কি হইলো বাকি পর্বে বলবো।